হ্যালো স্টুডেন্ট, তোমরা এখন দেখছো কেমিস্ট্রি শেখার দ্য বিউটিফুল চ্যানেল ইমপ্রুভ কেম টিউটোরিয়াল। আজ আমি তোমাদেরকে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার কোশ্চিন আনসার করব রয় মার্টিন কোশ্চিন ব্যাংক থেকে। এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত ধর্মীর প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত করেছি। আজ 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তোমরা সবাই ভালো করে দেখবে, শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে আমি তোমাদেরকে এইভাবে পুরো ক্লাস 11-12 সব কোশ্চিন সমাধান করে তোমাদের সামনে দেখাবো। তবে শুরু করো। 11 নম্বর কোশ্চেন, কোন মৌলের আপেক্ষিক তাপ 0.25 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড এবং তুল্যাঙ্ক ভার 12 হলে তার যোজ্যতা কত? এখানে দেওয়া আছে আপেক্ষিক তাপ আর তুল্যাঙ্ক ভার দেওয়া আছে, নির্ণয় করতে হবে যোজ্যতা। যখনই আমাদের এইরকম কোশ্চেন থাকবে আপেক্ষিক তাপ দিয়ে মৌলের তুল্যাঙ্ক ভার সম্পর্ক বা পারমাণবিক ভর নির্ণয়, তখন আমরা ডুলম ও পেটিটের সূত্র ব্যবহার করব। ডুলম ও পেটিটের সূত্র অনুযায়ী কি জানি আমরা? ডুলম ও পেটিটের সূত্র অনুযায়ী এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ডুলম ও পেটিটের সূত্র বলে দিয়েছি। সেখানে আমরা কি বলেছিলাম যে পারমাণবিক তাপ এর মান কত হয়? 6.4 হয়। পারমাণবিক তাপ সমান কি? পারমাণবিক তাপ সমান হচ্ছে পারমাণবিক ভর ইনটু আপেক্ষিক তাপ সমান তাহলে কত হলো? 6.4। বা পারমাণবিক ভর সমান কত? বা পারমাণবিক ভর এটা সমান হচ্ছে 6.4 বাই আপেক্ষিক তাপ। তাহলে এর মান দেওয়া আছে, আপেক্ষিক তাপের মানটা 6.4 বাই 0.25 এত সমান কত হবে? যদি আমরা ভাগ করি তাহলে দেখব এর মান হবে 25.6। তাহলে মৌলটার পারমাণবিক ভর আমরা পেয়ে গেলাম। এবার তুল্যাঙ্ক ভর দেওয়া আছে, আর আমরা কি জানি? মৌলের পারমাণবিক ভর ও তুল্যাঙ্ক ভরের মধ্যে সম্পর্ক তুল্যাঙ্ক ভর সমান পারমাণবিক ভর বা যোজ্যতা। তাহলে আমরা এখান থেকে যোজ্যতা পেয়ে যাব। এখন আমরা জানি পারমাণবিক ভর সমান হচ্ছে তুল্যাঙ্ক ভর ইনটু যোজ্যতা। তুল্যাঙ্ক ভর ইনটু যোজ্যতা বা যোজ্যতা সমান তাহলে কি হবে? বা যোজ্যতা সমান পারমাণবিক ভর বাই তুল্যাঙ্ক ভর। এখন দেখো আমরা নির্ণয় করেছি পারমাণবিক ভর কত? 25.6 আর তুল্যাঙ্ক ভর কত দেওয়া আছে? দেখতে পাচ্ছ তোমরা 12 সমান হচ্ছে 2.13, নিয়ারলি ইকুয়াল টু 2.13। তার মানে কত হবে? আমাদের যদি যোজ্যতা পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে তার যোজ্যতা হবে 2। অতএব
মৌলটির যোজ্যতা হবে 2। অতএব মৌলটির যোজ্যতা সমান, বুঝতে পারলে? তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর 11 নম্বর হলো, এবার 12 নম্বর। 12 নম্বর প্রশ্ন কি বলছে যে Fe3O4 যৌগে আয়রনের শতকরা পরিমাণ নির্ণয় করো। Fe3O4 যৌগে আয়রনের শতকরা পরিমাণ। তো আমরা এর আগে করেছিলাম যে শতকরা পরিমাণটা কি? শতকরা পরিমাণ হচ্ছে যখন যে মৌল দেবে কোন যৌগের মধ্যে থেকে, তখন আমরা কি করব? আমরা ওই যৌগের মধ্যে, মানে ওই যৌগের পারমাণবিক আণবিক ভর বা আণবিক ওজনের মধ্যে দেখব ওই মৌল হোক বা মূলকের হোক কত ওজন আছে, সেই ওজন বাই কি মৌলের বা যৌগের আণবিক ওজন ইনটু 100। তাহলে করে নাও 12 নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে তাহলে Fe3O4 যৌগের প্রথমে আমরা করব কি আণবিক ভর নির্ণয় করব। Fe3O4 যৌগের আণবিক ভর সমান কত? দেখতে পাচ্ছি আমরা আয়রন জানি আমরা কত 55.85, কতটা আছে 3টে ইনটু 10 প্লাস অক্সিজেনের পরমাণু 16 ইনটু 4, তাহলে 3 5 15 5 3 8 24 আর একে হচ্ছে 25 এর 5, 3 5 15 তে 17 60, 3 5 15 কে 16, 167 5 5 প্লাস 464 সমান কত হচ্ছে 0.55 হয়ে গেল এখানে। আর 7 আর 4 11, 1 6 6 12 12 13 হাতে থাকে 1 231.55। এটা হচ্ছে প্রথমে আমরা করলাম কি এর আণবিক ভর নির্ণয় করলাম। এবার হচ্ছে আয়রনের শতকরা গণনা করি। অতএব আয়রনের শতকরা পরিমাণ, আয়রনের শতকরা পরিমাণ সমান কি হবে? আমরা আয়রনের ভর কত এখানে দেখতে পাচ্ছ, এটা 167.55 বাই 231.55 ইনটু 100। যদি আমরা ক্যালকুলেশন করি দেখব এর মান হবে 72.36। তাহলে Fe3O4 যৌগে অর্থাৎ ফেরাসোফেরিক অক্সাইড যৌগে আয়রনের শতকরা পরিমাণ কত হলো 72.36%। অতএব আয়রনের শতকরা পরিমাণ সমান 72.36%। 12 নম্বর কোশ্চেন হলো। এবার 13 নম্বর বলেছে 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে? 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে? আমরা এর আগের ক্লাসে, মানে এর আগে যখন কোশ্চেন আনসার করেছিলাম তখন করেছিলাম সব সময় ভাববো যে কোনো যৌগ হোক না কেন তার 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে। যখন আমাদের এইরকম ইলেকট্রন নির্ণয় করতে দেবে, প্রোটন নির্ণয় করতে দেবে, তখন আমরা কি করব, বা নিউট্রন নির্ণয় করতে দেবে, তখন আমরা কি করব, আগে ওই পরিমাণ যৌগে কতগুলি অণু আছে সেটা দেখব। দেখার পর আমরা কি করব, যে মোট যা ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যা হোক বা প্রোটন সংখ্যা হোক বা নিউট্রন সংখ্যা হোক এগুলো দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা করি তেরো নম্বর কোশ্চেন। তাহলে 1 মিলিমোল, তাহলে 1
মিলিমোল মিথেনে 1 মিলিমোল মিথেনে অণু আছে সমান কত হবে 6.022 into 10 to the power 23 into কত হবে 1 মোল কে 1 মিলিমোল বলেছে, তাহলে 1 মোলে আমরা জানি এটা 1 মিলিমোল মানে কি 10 to the power -3 দিয়ে গুণ করতে হবে 10 to the power -3 এতটি। সমান কত হবে 6.022 into 10 to the power 20। এটা হচ্ছে অণুর সংখ্যা। এবার আমরা জানি যে মিথেন মানে কি, মিথেন মানে হচ্ছে CH4 এর সংকেত। তাহলে প্রতি অণু মিথেনে কতগুলি ইলেকট্রন আছে খেয়াল করে দেখি আমরা। কার্বনে 6টা ইলেকট্রন, প্রতিটা হাইড্রোজেন একটা করে 4টে সমান 10টা ইলেকট্রন আছে। তাহলে প্রতি অণু মিথেনে ইলেকট্রন সংখ্যা কত 10টি। অতএব 1 মিলিমোল মিথেনে ইলেকট্রন আছে করে দিই। অতএব 1 মিলিমোল মিথেনে ইলেকট্রন আছে সমান 6.022 into 10 to the power 20 into 10 এতটি। কারণ একটা মিথেনে ইলেকট্রন কত আছে 10টি, সেই জন্য আমাদের 10 দিয়ে গুণ। তাহলে কত হবে 6.022 into 10 to the power 21 এতটি। অ্যাসিড মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার কত? অ্যাসিড মাধ্যমে চেয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার। তো আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট কি, একটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য। তো এই জারক দ্রব্যের ক্ষেত্রে এদের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার সময় সেটা মিডিয়ামের উপর নির্ভর করে বা কোন মাধ্যমে জারক দ্রব্যটা কাজ করছে তার উপর ভিত্তি করে হবে। যদি সেটা আম্লিক মাধ্যম হয় তখন একরকম, যদি ক্ষারের মাধ্যম হয় তখন একরকম, তারপরে যদি প্রশম মাধ্যম হয় তখন একরকম। তো আমাদের এটা জানতে হবে যে পটাশিয়াম ডাইক্রোমেট শুধুমাত্র আম্লিক মাধ্যমে জারক দ্রব্য হিসেবে কাজ করে। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতো তখন সেটা কি করতো 3টি মাধ্যমে করতো। তাই প্রতিটা মাধ্যমে কি ইলেকট্রন সংখ্যা গ্রহণ বিভিন্ন হয়, সেই জন্য তাদের তুল্যাঙ্ক ভার বিভিন্ন হয়। তাহলে আমরা প্রথমে করি, দেখো যে পটাশিয়াম ডাইক্রোমেট এর আম্লিক মাধ্যমে কি বিক্রিয়া ঘটে আমাদেরকে সেটা জানতে হবে। তো K2Cr2O7 আম্লিক মাধ্যমে Cr3+ লবণে পরিণত হয়। এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। বিক্রিয়াটা কি ঘটে, Cr2O7 2- সেটা আমাদের কি ঘটলো আম্লিক মাধ্যমে বিক্রিয়াটা ঘটছে। তারপরে এটা জারক দ্রব্য তাই ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটা কিসে পরিবর্তন বলা হয় দেখতে হবে Cr3+ এ লবণে। তাহলে এখানে দুটো ক্রোমিয়াম, তাহলে এটাও কি হবে দুটো ক্রোমিয়াম, আর এখানে এক্সট্রা হিসেবে জল উৎপন্ন হয়। তো এটাকে যদি সমতা বিধান করি পটাশিয়াম ডাইক্রোমেট এখানে 2- হবে অবশ্যই। তো এখানে যে ডাইক্রোমেট আয়ন, সেই ডাইক্রোমেট আয়ন এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, তো +6। এবার দেখো কিভাবে সমতা বিধান করি, এখানে অক্সিজেন করে 7টা, সহজ প্রসেসে এগুলো জানার জন্য। তাহলে এটা 7H2। তাহলে এর জন্য কটা হাইড্রোজেন লাগবে 7 × 14টা, তাহলে আমাদের H+ লাগবে 14টা।
এবার দেখো 6 যোগ একটা ক্রোমিয়ামের 6 প্লাস 6, দুটো ক্রোমিয়ামের কত, দুটো ক্রোমিয়ামের হচ্ছে প্লাস 12, আর এখানে একটা ক্রোমিয়ামের প্লাস 3, দুটোর কত প্লাস 6, তাহলে ইলেকট্রন গ্রহণ করছে 6টা। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট আণবিক মাধ্যমে যে ইলেকট্রন গ্রহণ করছে 6টা ইলেকট্রন বা 6 মোল ইলেকট্রন বলতে পারি আমরা। তাহলে এবার এর তুল্যাঙ্ক ভার কত, অতএব K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভার সমান কি হবে, এর আণবিক ভর K2Cr2O7 এর আণবিক বা সংকেত ভর বলতে পারো তোমরা, আণবিক ভর বাই কি গৃহীত ইলেকট্রন সংখ্যা, গৃহীত ইলেকট্রন সংখ্যা। আমরা যে নির্ণয় করে দেখব, তাহলে এই ক্ষেত্রে পটাশিয়াম কত, পটাশিয়াম দুটো আছে তার 39 করে, ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম দুটো আছে তার 52 করে, অক্সিজেনের 16 আছে, ইলেকট্রন সংখ্যা কত আমরা দিতে পারি 6টা, এ ভাই 294 হবে বাই 6, তাহলে যদি ভাগ যদি করে আমরা তাহলে কত হবে, 4 6 24 আর থাকবে 5 6 9 54 49, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের যে তুল্যাঙ্ক ভার হবে সেটা হলো 49। 14 নম্বর হয়ে গেল। এবার 15 নম্বর কোশ্চেন, 1 গ্রাম অক্সিজেনে পরমাণু সংখ্যা কত, 1 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত। তাহলে 1 গ্রাম অক্সিজেন বলতে আমরা জানি যে অক্সিজেন সাধারণ যে ওজন সেটা, এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে 1 গ্রাম পরমাণু অক্সিজেন কি। তো আমরা জানি যে 1 গ্রাম পরমাণু বলতে কি বোঝায়, আমরা জানি যে 1 গ্রাম পরমাণু বলতে বোঝায় কোনো একটা মৌলের যে পারমাণবিক ওজন আছে সেটাকে আমরা গ্রাম পারমাণবিক ওজনে করলাম। যেমন অক্সিজেনের পারমাণবিক ওজন কত 16, তাহলে গ্রাম পারমাণবিক ওজন কত 16 গ্রাম। এবার গ্রাম পারমাণবিক ওজন পরিমাণ কোন মৌলটা হচ্ছে 1 গ্রাম পরমাণু, অর্থাৎ অক্সিজেনের যে 16 গ্রাম সেটা 1 গ্রাম পরমাণু। এবার আমরা 1 গ্রাম পরমাণুতে কতগুলো ইলেকট্রন আছে অ্যাভোগাড্রো সংখ্যা থেকে জানি আমরা, সেখানে কি জানি যে 1 গ্রাম পরমাণু পরিমাণ যে কোনো মৌলের মধ্যে সে যাই হোক না কোনো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যত 108টা মৌল আছে প্রত্যেকের অ্যাভোগাড্রো সংখ্যা পরমাণু আছে। তাহলে অক্সিজেনের 1 গ্রাম পরমাণু বলতে কত হবে 16 গ্রাম, তাহলে 16 গ্রামে আছে অ্যাভোগাড্রো সংখ্যা, 1 গ্রামে কত সেটা কিভাবে করতে হবে। তাহলে আমরা করি 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান 16 গ্রাম। এখন 1 গ্রাম পরমাণু অর্থাৎ 16 গ্রাম এর মধ্যে অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে সমান অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 into 10 to the power 23 এতটি। তাহলে 1 গ্রাম চেয়েছে, 1 গ্রাম এর মধ্যে অক্সিজেন পরমাণু আছে কত হবে 6.022 into 10 to the power 23 বাই কত 16 এতটি। যদি আমরা ক্যালকুলেশন করি তখন দেখব এর মান হবে 3.763 into 10 to the power 22 এতটি। তাহলে আমাদের হয়ে গেল অতএব 1 গ্রাম
অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান 3.763 into 10 to the power 22 ব্যাস। তাহলে আমাদের 15 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 16 নম্বর কোশ্চেন, যে 1.6 গ্রাম মিথেনে ইলেকট্রন সংখ্যা কত চেয়েছে। 1.6 গ্রাম মিথেনে ইলেকট্রন সংখ্যা কত? আগে যেরকম বললাম, এর আগে আমরা করেছি এরকম যে যেমন 1 মিলিমোল মিথেনে কতগুলো ইলেকট্রন আছে, সেখানে একই রকম ভাবে 1.6 গ্রাম একই কনসেপ্টে যাবে। তাহলে আমরা সবসময় করবো যে কি, যদি কখনো বলে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, তাহলে দেখবো সেই অণু বা পরমাণুর মধ্যে অণু বা পরমাণুর সংখ্যা কত সেটা দেখবো আমরা। তাহলে 16 নম্বর কোশ্চেন, 1 মোল মিথেন আছে কত অণু, অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল মিথেন সমান কত? 16 গ্রাম। আমরা জানি, ওটা লিখে নিতে হবে। 1 মোল মিথেন সংকেত জানি আমরা CH4 সমান কত? 16 গ্রাম। অতএব 16 গ্রামের মধ্যে CH4 মিথেন অণু আছে কত? অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 6.022 into 10 to the power 23 এতটি। 1 গ্রামের মধ্যে মিথেন অণু আছে সমান 6.022 into 10 to the power 23 by 16 এতটি। এবার আমাদের চেয়েছে কত? 1.6 গ্রাম এর মধ্যে ইলেকট্রন চেয়েছে। আমরা আগে কি বললাম, যে অণু সংখ্যা নির্ণয় করে নেব। 6.022 into 10 to the power 23 by 16 into 1.6 এতটি। তাহলে এখানে যদি আমরা করে নিই, 16 কাটলো, 6.022 into 10 to the power 22 এতটি হচ্ছে মিথেন অণু। এতটি কি হলো? এখানে আমরা বের করলাম মিথেন অণু। এবার আমাদের করতে হবে কি, ইলেকট্রন সংখ্যা। তার প্রতি অণু মিথেনে কত ইলেকট্রন আছে? 10টি আগে বললাম। এখন প্রতি অণু মিথেনে ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছি কার্বনে 6 আর হাইড্রোজেনে 1 করে 4, মোট 10টি। অতএব এবার 1.6 গ্রাম মিথেনে ইলেকট্রন আছে সমান 6.022 into 10 to the power 22 into 10 এতটি সমান কত? দেখতে পাচ্ছি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা এবারে 6.022 into 10 to the power 23 এতটি। তাহলে 16 নম্বর কোশ্চেনটি হয়ে গেল। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, যে মিথনুপাত সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। মিথনুপাত যে সূত্র আছে, সেটা যেটা বিজ্ঞানী রিক্টার দিয়েছিলেন 1792 খ্রিস্টাব্দে, সেই সূত্রটা বলেছে কি, ব্যাখ্যা করতে বলেছে আর বিবৃত করতে বলেছে, লিখতে বলেছে। তাহলে আমরা বলে দিই, জানি আমরা মিথনুপাত সূত্র সম্পর্কে। মিথনুপাত সূত্র কি ছিল? এইরকম যে যখন দুটো বা তার বেশি মৌল, তাদের ওজন কি হবে? ভিন্ন হবে। তারা করবে কি, যদি অপর আর একটি মৌল তাদের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়, তাদের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ গঠন করে। এবার প্রথম যে দুটি মৌল বা তার বেশি যে মৌল ছিল, সেই মৌলগুলি
যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ গঠন করে, তবে দেখা যাবে কি যে আগে যে অনুপাতে বিক্রিয়া করেছিল ওই মৌলের নির্দিষ্ট ওজনের সাথে এখন তারা সেই অনুপাতে ভরের অনুপাতে করবে, বা কি করবে সেই ভরের উপগুণিতক বা গুণিতক করবে। তাহলে দেখুন, যখন দুটি বা তার বেশি মৌল অপর একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে বিক্রিয়া করে ভিন্ন ভিন্ন যৌগ গঠন করে। এখন কি করছে, এখন ওই মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করলে তারা ওই ভরে, মানে আগে যে মৌলটা সঙ্গে করেছিল তারা ওই ভরের অনুপাতে বা ওই ভরের অনুপাতের গুণিতকে বা উপগুণিতকে বা উপগুণিতকে বিক্রিয়া করবে। যেমন আমরা বলতে পারি তিনটে মৌল ধরে নিলাম, যেমন তিনটে মৌল কি, তারা হাইড্রোজেন আর কার্বন আর অক্সিজেন, এই তিনটে মৌল নিলাম। হাইড্রোজেন করলো কি, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে H2O, জল। কার্বন করলো কি, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করলো CO2। এবার আমরা দেখি এখানে হাইড্রোজেন H2 অক্সিজেন সমান কত, তো 2H2 60, তাহলে ভরের যে অনুপাত হচ্ছে আমরা 1:8। এখানে দেখি কার্বন H2 অক্সিজেন সমান কত, কার্বনের 12, অক্সিজেনের 16, তাহলে 32। তাহলে 3 4 12 আর 4 আসছে 32, 3:8। তাহলে এবার খেয়াল করে দেখো, এই হাইড্রোজেন বললো কি, আমরা মনে করছি হাইড্রোজেন অক্সিজেনের 8 ভাগের সঙ্গে যুক্ত হয়ে জল গঠন করলো। কার্বন করলো কি, অক্সিজেনের 8 ভাগের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করলো। এবার আমরা খেয়াল করে দেখি এই যে কার্বন আর হাইড্রোজেন এরা বিক্রিয়া করে উৎপন্ন করছে, মনে করো CH4। তাহলে খেয়াল করে দেখো এখানে কার্বন H2 যে হাইড্রোজেন এটা হবে 12H2 সমান 3:1। খেয়াল করে দেখো, তাহলে এবার এই হাইড্রোজেন করলো অক্সিজেনের 8 ভাগের সঙ্গে 1 ভাগ, আবার কার্বন করলো অক্সিজেনের 8 ভাগের সঙ্গে 3 ভাগ। এবার যখন এরা বিক্রিয়া করছে তখন দেখা যাচ্ছে কি যে আগে তারা যে অনুপাতে করেছিল মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে, এখন তারা সেই একই অনুপাতে করছে। এটা মিথ্যা অনুপাত সূত্র। তাহলে আমাদের 17 নম্বর কোশ্চেন হয়ে গেল। 18 নম্বর কোশ্চেন,
18 নম্বর কোশ্চেন কি বলছে যে একই চাপ এবং উষ্ণতায় 100 ml কার্বন ডাই অক্সাইড এবং 100 ml অ্যামোনিয়া এর মধ্যে কোনটির ভর বেশি। এইরকম অঙ্ক যখনই দেবে তখন তোমাদের কিছু মাথা রাখতে হবে যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ভর সেটা হচ্ছে কি তার আণবিক ওজন আমরা জানি, আর ওই 1 মোল পরিমাণ গ্যাসের যে আয়তন দখল করবে এসটিপিতে বা প্রমাণ চাপ উষ্ণতায় সেটা 22.4 লিটার। তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, ওই কনসেপ্টেই করতে হবে। তাহলে আমরা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে তা দেখো করে নাও। কার্বন ডাইঅক্সাইড CO2 যদি আমরা আণবিক ওজন করি তাহলে কত হবে? তো 44 জানি আমরা গ্রাম আণবিক ওজন। আর তাহলে এটাই আমাদের কি 44 গ্রাম যদি করি সেটাই আমাদের 1 মোল হবে। আর আমরা কি জানি 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস কি করবে 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে 22.4 লিটার বা 22,400 ml। কার্বন ডাই অক্সাইড CO2 এর ভর সমান কত? 44 গ্রাম। 1 ml কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44 বাই 22,400 এত গ্রাম। তাহলে এবার কত বলেছে? 100 ml। তাহলে 100 ml কার্বন ডাই অক্সাইড এর ভর সমান 44 ইনটু 100 বাই 22,400 এত গ্রাম। যদি আমরা ক্যালকুলেট করে দেখব 0.098 এত গ্রাম হবে। একই রকম ভাবে আমাদের কি বলেছে 100 ml অ্যামোনিয়ার বলেছে। তাহলে 100 ml অ্যামোনিয়ার ভর করি। অ্যামোনিয়া যে 1 মোল অ্যামোনিয়ার সমান ওজন কত? দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেন কত 14 আর হাইড্রোজেন 3 সমান 17 গ্রাম। তাহলে 17 এসটিপিতে 17 গ্রাম যে মানে 22,400 ml বা 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাসের ওজন কত হবে এটা? অতএব 22,400 ml অ্যামোনিয়া এর ভর সমান 17 গ্রাম। 1 ml অ্যামোনিয়া এর ভর কত? 17 বাই 22,400 এত গ্রাম। আর 100 ml অ্যামোনিয়া এর ভর কত? 17 ইনটু 100 বাই 22,400 এত গ্রাম। যদি আমরা ক্যালকুলেশন করে দেখব 0.076 এত গ্রাম। তাহলে দেখতে পাচ্ছি 100 ml কার্বন ডাই অক্সাইডের ভরের কত? 0.098 গ্রাম। আর 100 ml অ্যামোনিয়ার ভর কত? 0.076 গ্রাম। তাহলে আমরা কি বলবো কার ভর বেশি? তাহলে 100 ml অ্যামোনিয়ার তুলনায় 100 ml কার্বন ডাই অক্সাইডের ভর বেশি। অতএব 100 ml কার্বন ডাই অক্সাইড এর ভর 100 ml অ্যামোনিয়া এর চেয়ে বেশি। বুঝতে পারলে? এরপর তাহলে আমাদের হয়ে গেল 19 নম্বর প্রশ্ন করব যে এনটিপিতে 1 মিলিমোল অ্যামোনিয়া এর মধ্যে অণুর সংখ্যা কত? সব সময় এই রকম অঙ্ক করা মানে আমাদেরকে কি ভাবতে হবে 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা কণা। এই কোশ্চেনটা মানে এই রকম প্রশ্ন করার সময় আমাদেরকে সব সময় এটা মনে রাখতে হবে কি যে 1 মোল পরিমাণ
যে পদার্থই হোক না কেন, সে যৌগ হোক, মৌল হোক, আয়ন হোক, ইলেকট্রন হোক, যাই হোক না কেন, তার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা কণা থাকবে, সেটা মনে রাখতে হবে। তাহলে আমাকে বলেছে কি যে 1 মিলিমোল, তাহলে 1 মোল অ্যামোনিয়া এর অণু সংখ্যা কত জানি আমরা? 1 মোল অ্যামোনিয়া এর মধ্যে অণু সংখ্যা সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাটা 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটি। অতএব 1 মিলিমোল বা কত হবে? 10 টু দি পাওয়ার -3 মোল অ্যামোনিয়া এর মধ্যে অণু সংখ্যা 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু 10 টু দি পাওয়ার -3 এতটি সমান কত হচ্ছে? 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 20 এতটি। তাহলে 19 নম্বর হয়ে গেল। এবার আজকে লাস্ট কোশ্চেন আমাদের 20 নম্বর, যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক। যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক। তো আমরা যদি খেয়াল করে দেখি যে আণবিক সংকেত আর স্থূল সংকেতের মধ্যে যে সম্পর্ক, সেটা দেখা যায় যে আণবিক সংকেতটা স্থূল সংকেতের সমান হতে পারে অথবা সরল গুণিতক হতে পারে। তাহলে লিখে নাও আণবিক সংকেত স্থূল সংকেতের আণবিক সংকেত স্থূল সংকেতের সমান বা সরল গুণিতক। আণবিক সংকেত স্থূল সংকেতের সমান বা সরল গুণিতক, অর্থাৎ আণবিক সংকেত সমান n ইনটু স্থূল সংকেত, n ইনটু স্থূল সংকেত। এবার দেখো এই যে বুঝে বলতে পারে আমরা, যেমন গ্লুকোজ C6H12O6, তো এটাকে সমান আমরা এভাবে করতে পারি 6 ইনটু CH2O। গ্লুকোজের যে স্থূল সংকেত এটা আর আণবিক সংকেত এটা, অর্থাৎ গ্লুকোজ। এটা হচ্ছে কি মলিকুলার ফর্মুলা, আর এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা EF। এখানে n এর মান কত? n ইকুয়াল টু 1 2 3 এরকম হবে, n এর মান নট ইকুয়াল টু 0, আর হচ্ছে ফ্র্যাকশন। তাহলে আমাদের আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত কোশ্চেন আনসার করলাম। নেক্সট দিন বাকি 10টা করব। তোমরা অবশ্যই ভালো করে দেখবে, পুরো ভিডিওটা দেখবে। আর যদি অন্য কোনো তোমাদের কোনো কোশ্চেন জানা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে যে স্যার এই কোশ্চেনটা বলুন, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। ঠিক আছে, আজ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।